স্বাগতম সবাইকে আমাদের আজকের ক্লাসে। অনেকদিন পর, ঈদের পরে আমাদের আজকের ক্লাস। তো আজকে আমরা চলে আসছি আমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে লাস্ট একটা টপিক এবং সবথেকে ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে বাফার দ্রবণ। টাইটেল লাগাও স্যার, বাফার দ্রবণ। তো এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 4-এর সবচেয়ে লাস্ট টপিক এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। জাস্ট এই টপিকটা থেকে তোমার একটা সিকিউ মাস্ট আসবে। এই একটা টপিক থেকে আমার একটা করে সিকিউ মাস্ট আসবে। আচ্ছা, তো এখন বাফার দ্রবণ সম্পর্কে জানা যাক। তো প্রথমত আসতে পারে যে ভাই, বাফার দ্রবণের এই যে বাফার, এই বাফার শব্দের অর্থ কি? এই বাফারের অর্থ কি? তো ওয়ান্স আপন এ টাইম এই বাফার ওয়ার্ডটা কিন্তু আমাদের খুবই পরিচিত ছিল। যেমন হচ্ছে যে কত 2000 হচ্ছে যে কি 7 থেকে 2010-এর মধ্যে আমরা যারা ছিলাম, তখন আমাদের মোবাইলের যখন আমরা এমবি ইউজ করতাম আর কি। হ্যাঁ, তো এমবি ইউজ করার সময় কি দেখা যেত, মোবাইলের স্ক্রিনে দেখা যেত বারবার এরকম লোডিং হইতো আর কি। হ্যাঁ, আমরা তখন ইউটিউব যখন দেখতাম, একবার চাপ দিলে 5 মিনিট ধরে কি করতো, এরকম করে একটা এরো চিহ্ন ঘুরতো। তখন আমরা এই অবস্থাটাকে কি বলতাম, এটাকে আমরা বলতাম যে কি করতেছে, আমাদের এমবি বাফারিং করতেছে। আমরা বলতাম যে কি আমাদের স্ক্রিনটা বাফারিং করতেছে। তখন জাস্ট আমরা বলতাম যে বাফারিং, বাট বুঝতাম না অ্যাকচুয়ালি বাফারিং শব্দের অর্থ হচ্ছে কি জানো, আগে যা পরেও তা। আগে যা পরেও তা, তার মানে কি জানো, মানে কি তার অবস্থার কোনো পরিবর্তন নেই। তার অবস্থার কোনো পরিবর্তন নেই। তাইলে বাফার দ্রবণের বাফার অর্থ আমরা কি বুঝলাম? বাফার মানে হচ্ছে আমার এমন একটা জিনিস, সেটা কি যার কোনো পরিবর্তন নেই। আর দ্রবণ মানে কি? দ্রবণ মানে হচ্ছে দ্রবণ। তার মানে বাফার দ্রবণ হচ্ছে এমন এক ধরনের দ্রবণ যার কোনো কি নাই, যার কোনো পরিবর্তন হয় না, যার কোনো পরিবর্তন হয় না। এখন প্রশ্ন হচ্ছে ভাই, পরিবর্তন কি হয় না? পরিবর্তন কি হয় না? যে আমার ঘনমাত্রা পরিবর্তন হয় না, ওটা কি আমার পিএইচ এর পরিবর্তন হয় না নাকি অন্য কিছু? ওইটা আমরা এখন জানবো। তো আমাদের কেমিস্ট্রির ভাষায় বাফার দ্রবণ হচ্ছে এমন এক ধরনের দ্রবণ, এটা হচ্ছে যে কি আমার এমন এক ধরনের দ্রবণ যেখানে যেখানে অল্প কয়েক ফোঁটা, লিখো, যেখানে অল্প কয়েক ফোঁটা শক্তিশালী অ্যাসিড বা ক্ষার দ্রবণে যোগ করা হলে ওই দ্রবণের পিএইচ পরিবর্তন হয় না। হাই, এটা কি বললেন? তার মানে বাফার দ্রবণ হচ্ছে আমার এমন এক ধরনের দ্রবণ যেখানে যদি আমি অল্প কয়েক ফোঁটা অ্যাসিড বা ক্ষার যোগ করলেও পিএইচ পরিবর্তন হয় না। সাধারণত কি জানি, ধরো এটা হচ্ছে নরমাল আমার একটা জলীয় দ্রবণ। ধরো কথার কথা, এটা আমার নরমাল একটা কি, এটা ধরো একটা আমার নরমাল একটা জলীয় দ্রবণ। আচ্ছা, আমি কি করলাম, জলীয় দ্রবণে ধরো HCl যুক্ত করলাম। আমি জানি জলীয় দ্রবণ মানে হচ্ছে বিশুদ্ধ পানি। আমি জানি বিশুদ্ধ পানির পিএইচ কত, আমি জানি বিশুদ্ধ পানির পিএইচ হচ্ছে কত, 7। তো আমি ধরো এই বিশুদ্ধ পানির মধ্যে ধরো অ্যাসিড যোগ করলাম, ধরো 1 ফোঁটা। আমি ধরো এখানে 1 ফোঁটা 1 মোলার HCl যুক্ত করলাম। তো দেখা যাবে কি, অল্প কিছুক্ষণ পর দেখা যাবে কি, অল্প কিছুক্ষণ পর দেখা যাবে আমার এই যে জলীয় দ্রবণ আছে না, আমার এই জলীয় দ্রবণের পিএইচ কত হবে জানো? দেখা যাবে আমার এই জলীয় দ্রবণের পিএইচ হয়ে গেছে, কথার কথা ধরো 4। হাই, অর্থাৎ আমি জলীয় দ্রবণ যার পিএইচ ছিল 7, বিশুদ্ধ পানি, সেখানে যদি আমি 1 ফোঁটা 1 মোলার HCl দিই, দেখা যায় একটু পরে দেখা যাবে ওই জলের পিএইচ কি কমে গেছে। আচ্ছা, আবার ধরো কথার কথা, আমি কি করলাম, অ্যাসিড দিই নাই। ধরো আমি এখানে অল্প করে 1 ফোঁটা 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম। কোথায়? জলীয় দ্রবণে। তো দেখা যাবে যে কি অল্প কিছুক্ষণ পর পিএইচ
হঠাৎ করে দেখা যাবে 7 থেকে চলে গেছে কততে, ধরো পিএইচ 11 হয়ে গেল। অর্থাৎ আমি দেখলাম আমি কোনো জলীয় দ্রবণে যদি অ্যাসিড বা ক্ষার, স্পেশালি শক্তিশালী অ্যাসিড বা শক্তিশালী ক্ষার যোগ করি, তাহলে ওই দ্রবণের কি হয়, আমি দেখতেছি ওই দ্রবণের পিএইচ কি হয়ে যায়, সাধারণত চেঞ্জ হয়ে যায়। যে কোনো দ্রবণেই তুমি, এটা হইতে পারে যে কোনো অ্যাসিডিক দ্রবণ বা যে কোনো ক্ষারীয় দ্রবণ, তুমি যে কোনো দ্রবণের মধ্যেই শক্তিশালী অ্যাসিড বা ক্ষার যোগ করোই না কেন, দেখা যাবে নগদে ওই দ্রবণের পিএইচ কি হয়ে যাবে স্যার, পিএইচটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এই যে আমাদের সৃষ্টিকর্তা একটা চমৎকার একটা জিনিস আমাদের পৃথিবীতে দিয়ে দিয়েছে, সেটা কি জানো, সেই জিনিসটার নাম হচ্ছে বাফার দ্রবণ। তো এই বাফার দ্রবণটা কি, ধরো আমি এই বাফার দ্রবণের মধ্যে কথার কথা, ধরো আমি এখানে কি করতেছি 1 মোলার HCl দিচ্ছি কয় ফোঁটা, ধরো 1 ফোঁটা আমি কি করলাম এই বাফার দ্রবণের মধ্যে 1 ফোঁটা HCl দিলাম। আর ধরো কথার কথা এই বাফার দ্রবণটা পিএইচ থাকবে, ধরো পিএইচটা কত ধরতেছি, পিএইচ হচ্ছে ধরো আমার কত 6.5, কথার কথা ধরো আগে বাফার দ্রবণের পিএইচটা কেমনে বের করলাম বা এর পিএইচ ভাগ এরকম কেন হলো, এগুলো আমরা সামনে গিয়ে জানবো, তুমি আগে জাস্ট এই সিনারিওটা বুঝো। তো একটা দ্রবণ আছে বাফার দ্রবণ যার পিএইচ হচ্ছে 6.5, আমি সেখানে কি করলাম 1 ফোঁটা 1 মোলার HCl দিলাম। গ্যাস করো তো এখানে কি হয়েছিল, এখানে হয়েছিল কি আমি যে মাত্র 1 ফোঁটা দিছিলাম একটু পরে পিএইচটা চেঞ্জ হয়ে গেছিল। কিন্তু এখানে দেখা যাবে কি অল্প কিছুক্ষণ পর দেখা যাবে পিএইচ এর মান 6.5 আছে। আমি যদি আরো 1 ঘন্টা পরও চেক করি, 1 ঘন্টা পরও দেখা যাবে পিএইচ এর মান 6.5। আমি যদি একদিন পরও চেক করি তখনও দেখা যাবে পিএইচ কত 6.5। অর্থাৎ আমার বাফার দ্রবণটা কি করতেছে, এই যে বাহির থেকে যখন আমি অ্যাসিড যোগ করতেছি, সেই অ্যাসিডের প্রভাবকে কি করতেছে, সেই অ্যাসিডের প্রভাবকে সে বাধা দিচ্ছে, অর্থাৎ সে তার পিএইচ কি হতে দিচ্ছে না, চেঞ্জ হতে দিচ্ছে না। অর্থাৎ আগে যে পিএইচ ছিল পরেও সেম পিএইচ, এই জন্য এই দ্রবণকে বলা হয় বাফার দ্রবণ। এখন যদি আমি এখানে 1 মোলার HCl যোগ না করে, ধরো কথার কথা আমি এখানে ধরো 0.5 মোলার ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলাম, আমি যদি এখানে 0.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, আবারও দেখা যাবে অল্প কিছুক্ষণ পর পিএইচ এর মান 6.5, 1 ঘন্টা পর পিএইচ এর মান 6.5, পুরা 24 ঘন্টা পর পিএইচ এর মান 6.5। অর্থাৎ আমি এখানে অল্প 1 ফোঁটা অ্যাসিড বা ক্ষার যোগ করার ফলে পিএইচ কি হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না। কিন্তু অনেকে বলে যে ভাই এক কাজ করেন তো, আপনি তো বারবার 1 ফোঁটা বলতেছেন, এক কাজ করেন তো, যদি আমি এখানে ধরেন একদম ঢক ঢক করে ধরেন আমি এখানে ধরেন 10 ml বা 10 ml না, ধরেন আমি এখানে ভাই ধরেন 10ও না 7 থেকে 8 ml আমি ধরো 8 ml, ভাই আমি যদি এখানে 8 ml 0.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড ঢেলে দিই, তাহলে কি হবে, তখন দেখা যাবে নগদে এর পিএইচ আর 6.5 নাই, এর পিএইচ হয়ে গেছে কত, ওই নিয়ারলি 8 থেকে 10 এর মধ্যে পিএইচটা চলে যাবে। অর্থাৎ বাফার দ্রবণ বেশি পরিমাণ আমি যদি শক্তিশালী অ্যাসিড বা ক্ষার যোগ করি তাইলে কিন্তু সে পিএইচ চেঞ্জ করে ফেলে। কিন্তু দেখো স্যার, এই অল্প পরিমাণ যদি আমি শক্তিশালী অ্যাসিড বা ক্ষার দিই তাইলে কিন্তু পিএইচ এর কোনো চেঞ্জ হয় না। এটাই হচ্ছে এই বাফার দ্রবণের সব থেকে বড় গুণ। অর্থাৎ আমি অল্প করে যদি অ্যাসিড বা ক্ষার দিই তাহলে কিন্তু চেঞ্জ হবে না, বেশি দিলে কিন্তু কি হয়ে যায়, ওই দ্রবণটা নষ্ট হয়ে যায়। স্যার আমাকে একটু করে জানাও এতটুকু পর্যন্ত ভালো করে বুঝতে পারছি কিনা। ওকে, তাইলে আমরা এখন বুঝলাম বাফার দ্রবণটা কি জিনিস। এখন অনেকে প্রশ্ন করতে পারে যে ভাই বাফার দ্রবণ আমরা কেন করবো বা বাফার দ্রবণ এটার কাজটা কি। এখন দেখো যে কথাটা বলতেছি যে ভাই এই বাফার দ্রবণ এটার কাজ কি, বা এই বাফার দ্রবণ আমরা কেন পড়বো, এই বাফার দ্রবণটা আমরা কেন পড়বো, এর কাজ কি। আচ্ছা একটু করে বলি স্যার, তুমি জেনে অবাক হবা এই বাফার দ্রবণটা কিন্তু আমাদের মানব দেহে আছে। এই বাফার দ্রবণটা কিন্তু আমাদের মানব দেহে আছে। কেমনে আছে, কি করে আছে, এগুলো আমরা পড়বো আজকে যদি সময় থাকে, এবং এটা আমাদের পরীক্ষায় কিন্তু আসে। আগে আসতো পরীক্ষায়, এখন তেমন একটা আসে না। এই বাফার দ্রবণ কিন্তু আমাদের মানব দেহে আছে। আর সব থেকে বড় কথা, আমাদের বিভিন্ন
ফুড প্রসেসিং সেন্টারে কিন্তু এই বাফার দ্রবণটা ইউজ করা হয়। বিভিন্ন ফুড প্রসেসিং সেন্টার স্পেশালি হচ্ছে যে কি আমার জুস কিংবা হচ্ছে কি তোমার কোক টাইপের দোকানে ইউজ করা হয়। আর আর হচ্ছে তোমার কি বিভিন্ন ধরনের কেমিক্যাল ফ্যাক্টরিতে ইউজ করা হয় জিনিসটা। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে ভাই এসব জায়গায় কেন করে বলো তো? আচ্ছা একটু বুঝাই বলি, আমি এই ফুড প্রসেসিং দিয়ে বুঝাই বলি, তাহলে তোমার জন্য সুবিধা হবে। আচ্ছা দেখো, ধরো স্যার আমার এখানে হচ্ছে যে কি একটা কি আছে, ধরো আমার একটা জুস আছে এখানে, প্রচুর পরিমাণে জুস, এটা ধরো হচ্ছে যে কি ফ্যাক্টরি থেকে উৎপাদন করে নিয়ে আসতেছে। হ্যাঁ, আচ্ছা, তো ফ্যাক্টরি থেকে উৎপাদন করার পর আমার কাছে আস্তে আস্তে ধরো কথার কথা 2 থেকে 3 দিন সময় লাগবে। তো ফ্যাক্টরি থেকে যখন জুসের একটা বোতলকে আমি 2 থেকে 3 দিন পর আমার কাছে আনতেছি, তখন কি হয় জানো, আমার এখানে যে ইনগ্রিডিয়েন্টস যেগুলো আছে, যেমন জুসের কি কি থাকে ইনগ্রিডিয়েন্টস, যেমন এখানে সাইট্রিক অ্যাসিড থাকে, তারপর হচ্ছে বিভিন্ন স্ক্রিন দেখা যায় না। স্ক্রিন দেখা যায় না? আচ্ছা দাঁড়াও, টি-শার্ট দেখা যাচ্ছে? আচ্ছা, তো আমার জুসের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাসিড থাকে, যেমন স্পেশালি সাইট্রিক অ্যাসিড থাকে, তারপরও ডিফারেন্ট টাইপের অনেক কিছু ইনগ্রেডিয়েন্টস থাকে। হ্যাঁ, তো এগুলো দেখা যায় কি জুসের বোতলে যখন থাকে, তখন দেখা যায় কি এরা কি করে জুসের পিএইচ কে চেঞ্জ করে ফেলে। এরা কি করে ফেলে জুসের পিএইচ কে চেঞ্জ করে ফেলে নর্মালি যেগুলো ইনগ্রেডিয়েন্টস থাকে। তো জুসের পিএইচ যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে কি হবে জানো, তাহলে আমার জুসের টেস্ট পুরাটাই নষ্ট হয়ে যাবে, এবং সেখানের মধ্যে একটা সম্ভাবনা থাকবে, কিসের সম্ভাবনা, সেখানে বিভিন্ন ধরনের কি বলে জীবাণু থাকতে পারে বা জীবাণু অ্যাটাক করতে পারে। তো এটা হচ্ছে আমার জুসের সমস্যা, যখন জুসটা ফ্যাক্টরি থেকে 2-3 দিন পর আমার হাতে আসবে। তো এখন দেখো, তো যারা হচ্ছে যে কি বলতে আমার জুস প্রডিউস করে, ওরা কি চাইবে, ওরা চাইবে যে কি আমরা এখানে ফ্যাক্টরি থেকে যে পরিমাণ পিএইচ সেট করে দিচ্ছি, সেম পরিমাণ যেন পিএইচ থাকে। তারা কি থাকবে, তারা চাইবে যেন এই পিএইচটা সেম থাকে। তাই তারা কি করে, এই জুসের মধ্যে একটা বাফার সিস্টেম তারা তৈরি করে ফেলে। তারা কি করে, এই জুসের মধ্যে একটা বাফার সিস্টেম বা একটা বাফার দ্রবণ তৈরি করে ফেলে, যে বাফার দ্রবণটা কি করে এই বিভিন্ন অ্যাসিডের বিক্রিয়ার ফলেও তারা কি করতে দেয় না, এই পিএইচ কে চেঞ্জ হতে দেয় না। তার মানে পিএইচ কি রাখে, সেম রাখে। তো এই হচ্ছে আমার বাফার দ্রবণ আমরা কেন পড়বো বা এর কাজ কি, এটার একটা আনসার আমাদের মানুষের দেহের মধ্যেও আছে। এটা ডিটেলস আলোচনা করবো সামনে, তাও একটু হালকা করে বলে রাখি যে আমাদের মানুষের দেহে কিরকম বাফার আছে, একটু করে বলে ফেলি। আচ্ছা দাঁড়াও, সরি। তো দেখো স্যার, আমাদের মানুষের দেহ, ছোট্ট করে রাখি, হ্যাঁ এটা মানুষের দেহ। আচ্ছা, আমাদের বা ব্লাডের পিএইচ কত বলতে পারবা? দেখি বলো তো, আমাদের রক্তের পিএইচ কত? এই ডামিস, পড়ো নাই বায়োলজিতে এগুলা? কয়েকদিন আগে তো পড়ে তোরে আসছো। এই তিশা, পড়ো নাই মানুষের ব্লাডের পিএইচ কত? এই প্রমি, তুমি বলো মানুষের ব্লাডের পিএইচ কত? 7.3 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, অনেক বইতে আছে 7.35, অনেক বইতে 7.45, ও যেটা থাকে আর কি, 7.35 বা 7.45 যেটা থাকে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মানুষের ব্লাডের পিএইচ। এখন তুমি চিন্তা করে দেখো স্যার, আমরা মানুষরা কি কি খাই? আমরা মানুষ স্যার কোক খাই না? আমরা মানুষরা কি খাই, কোক খাই কিনা বলো? একদম ঢক ঢক করে কোক খাই ফেলি। যেমন হচ্ছে যে কি আমি নিজে হচ্ছে যে ওয়ান্স আপন এ টাইম, স্পেশালি করোনার টাইমে একদিনে কোক খাইতাম হচ্ছে যে কয়টা করে, 250 ml 3টা করে খাইতাম আমি একদিনে। একটা হচ্ছে যে কি আমার সকালের নাস্তায়, একটা দুপুরের সময়, একটা রাতের সময়, মানে নিয়ম করে খাইতাম আমি। হ্যাঁ, বেশি খাওয়ার ফলে সমস্যা হয়েছে যদিও, যাক। তো এখন দেখো, একজন মানুষ যদি একদিনে 1 লিটার কোক খায়, তাইলে কি হবে? এখন তুমি বলো স্যার, কোকের মধ্যে কি থাকে? কোকের মধ্যে হচ্ছে যে কি আমার কার্বনিক অ্যাসিড থাকে কিনা বলো? কোকের মধ্যে আমার কার্বনিক অ্যাসিড থাকে কিনা বলো? অর্থাৎ সেখানে অ্যাসিড আছে কিনা বলো? তার মানে আমি 1 লিটার কোক খাচ্ছি, মানে কি আমি এখানের মধ্যে 1 লিটার কার্বনিক অ্যাসিডের কিছু জিনিসপত্র কিন্তু আমি কি করতেছি, এখানে খেয়ে ফেলতেছি। এখন চিন্তা করে দেখো, আমি কি জানি, যখন হচ্ছে যে কি অ্যাসিড কোথাও যুক্ত হয়, অ্যাসিড কি করে ফেলে, সেই স্থানের পিএইচ কমে ফেলার ট্রাই করে। কিন্তু তুমি দেখো, আমাদের মানুষের ব্লাডের পিএইচ 7.35 যেটা আছে, আমি এত পরিমাণ কোক খাচ্ছি, যাই খাচ্ছি না কেন, আমার এই ব্লাডের পিএইচ কিন্তু চেঞ্জ হচ্ছে না। আমার ব্লাডের পিএইচটা অলওয়েজ
7.35 থেকে ধরো কথার কথা 7.38 পর্যন্ত এই রেঞ্জে থাকে। এখন তোমার প্রশ্ন জাগে না যে কিরে আমি এত বেশি কোক খাচ্ছি, অথবা ধরো তুমি কি করলা একদিন অনেক বেশি পরিমাণে শাক খেয়ে ফেললা, তুমি কি করলা একদিন অনেক বেশি পরিমাণে শাক খেয়ে ফেললা। তো শাকের মধ্যে কি আছে, শাকের মধ্যে একটা উপাদান আছে যেটা কি করে, যেটা একটু ক্ষারীয় টাইপের উপাদান। হ্যাঁ, তো এই ক্ষার কি করে, ক্ষার অলওয়েজ ট্রাই করে পিএইচ কে বাড়ায় দেওয়ার জন্য। কিন্তু দেখা যায় আমি এত পরিমাণ শাক তাক খাইলাম, সবকিছু খাইলাম, দেখলাম যে আমার ব্লাডের পিএইচ তো সেম টু সেমই আছে। তার মানে কি আমাদের মানব দেহের মধ্যে বাহির থেকে অ্যাসিড আসুক অথবা বাহির থেকে ক্ষার আসুক, যাই আসুক না কেন, আমাদের রক্তের মধ্যে একটা সিস্টেম আছে যেই সিস্টেমটা কি করে পিএইচ কে বাড়তে দেয় না। তো আমাদের এই যে রক্তের মধ্যে যে সিস্টেমটা আছে এটাকে আমরা কি বলি, রক্তের বাফার সিস্টেম বলি। এটাকে আমরা কি বলি, রক্তের বাফার সিস্টেম। তো এটা ডিটেলস আমরা পড়বো সামনে, এখন জাস্ট একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিলাম যে বাফার দ্রবণ, কই গেল সরি, এই যে বাফার দ্রবণ আমরা কেন পড়বো এবং বাফার দ্রবণের কি কাজ, এগুলো আমরা এখন পড়ে ফেললাম, শেষ। ওকে, আশা করি আমরা বুঝতে পারছি। এখন আমরা কি করব স্যার, এখানে এখন আমরা ডিফারেন্ট টাইপের এখানে কি পড়বো, বাফার সম্পর্কে পড়বো। এখন লিখো স্যার যে বাফার দ্রবণ কিভাবে তৈরি করা হয়, লিখো বাফার তৈরির উপায়। লিখো স্যার বাফার তৈরির উপায়। আচ্ছা, তো তার আগে একটু জেনে নিন যে বাফার দ্রবণ কয় প্রকার। হ্যাঁ, তো সাধারণত আমার বাফার দ্রবণের প্রকারভেদটা দেখাই। সাধারণত আমাদের বাফার দ্রবণ যেগুলো আছে, এই বাফার দ্রবণগুলোকে আমি চাইলে 3 ভাগে বিভক্ত করতে পারি। কয় ভাগে, 3 ভাগে। তার একটু সুন্দর করে লিখি। আচ্ছা, হ্যাঁ, তো আমরা চাইলে আমাদের এক্সিস্টিং বাফার সিস্টেমগুলোকে 3 ভাগে ভাগ করতে পারি, মানে আমাদের 3 ধরনের বাফার আছে বলতে পারি। কি কি, প্রথম টাইপেরটাকে বলা হবে অ্যাসিডিক বাফার। লিখো, প্রথমটাকে বলা হবে অ্যাসিডিক বাফার, অর্থাৎ যে বাফার দ্রবণের পিএইচ সবসময় 7-এর কম। আরেকটাকে বলা হবে ক্ষারীয় বাফার, আরেকটাকে বলা হবে কি, ক্ষারীয় বাফার, যে বাফারের পিএইচ সব সময় 7-এর থেকে বেশি। আরেকটা থাকবে, এটাকে আমরা বলি লবণ বাফার বা সল্ট টাইপের বাফার। এর পিএইচ এর মানটা মোটামুটি 7-এর কাছাকাছি থাকে, বাট সবসময় 7 থাকে না। অনেক সময় থাকে ধরো 7.1, অনেক সময় থাকে 7.9, এইরকম রেঞ্জে থাকে আর কি। এটা হচ্ছে যে কি আমাদের সল্ট বাফার বা লবণ বাফার। আচ্ছা, তো এই 3 ভাবে মানে বাফার দ্রবণ মূলত এই 3 প্রকার। আমি বলতে পারি বাফার দ্রবণ কয় প্রকার, এই 3 প্রকার। আচ্ছা, তো প্রথমে আমরা দেখি যে বাফার দ্রবণ কেমনে তৈরি করে। আমরা ধরো প্রথমে অ্যাসিডিক বাফার নিয়ে কথা বলতেছি। হ্যাঁ, প্রথমে আলোচনা করি অ্যাসিডিক বাফার। একটু টাইটেল লাগাও স্যার, অ্যাসিডিক বাফার। আচ্ছা, তো মাথায় রাখতে হবে স্যার অ্যাসিডিক বাফার তৈরি করার জন্য আমার কি কি লাগবে। অ্যাসিডিক বাফার তৈরি করার জন্য আমার লাগবে একটা অ্যাসিড লাগবে, এবং লাগবে কি ওই অ্যাসিডের অনুবন্ধী ক্ষার। আমার অ্যাসিড লাগবে এবং ওই অ্যাসিডের অনুবন্ধী ক্ষার লাগবে। এখন তোমাদের সবার মাথায় একটা প্রশ্ন যে ভাই অ্যাসিড তো বুঝলাম, কিন্তু এই অনুবন্ধী ক্ষার মানে অনুবন্ধী কথাটার মানে কি বা এটা কোত্থেকে আসে। আচ্ছা, একটু করে এই প্রকারভেদ পড়ার আগে তোমাদেরকে একটা ছোট্ট করে একটা প্রি কনসেপ্ট পড়াই দিই। লিখো স্যার প্রি কনসেপ্ট। আমরা কি করব, একটা প্রি কনসেপ্ট পড়বো। সেটা হচ্ছে কি, এখন আমরা একটু করে অনুবন্ধী জিনিসটা কি একটু করে বোঝার চেষ্টা করব যে অনুবন্ধী কি। আচ্ছা, তো এই জিনিসটা কিন্তু তোমাদেরকে পড়ানো হবে যখন আমি তোমাদেরকে সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টারটা পড়াবো, পরিবেশ রসায়ন। আমি কি করবো, তোমাদেরকে ওখানে কিছু অ্যাসিড ক্ষারের থিওরি পড়াবো, কিছু অ্যাসিড ক্ষারের তত্ত্ব পড়াবো। তো এই অ্যাসিড ক্ষারের তত্ত্বের মধ্যে একটা থাকবে কি জানো, ব্রনস্টেড-লাউরি তত্ত্ব। একটা থাকবে কি, ব্রনস্টেড-লাউরি তত্ত্ব থাকবে একটা।
তো এই অনুবন্ধী জিনিসটা মূলত এই ব্রনস্টেড-লাউরি থিওরি থেকে আসছে। তো এখন আমাদের বাফার দ্রবণ পড়তে গেলে কিন্তু ব্রনস্টেড-লাউরির এগুলো লাগবে না, জাস্ট এই ব্রনস্টেড-লাউরির এই ওয়ার্ডটা লাগবে। তো আমরা কি করব, জাস্ট এই অনুবন্ধী জিনিসটা বোঝার ট্রাই করবো আর কি। হ্যাঁ, ব্রনস্টেড-লাউরি এগুলো পরে পড়বো, আমরা যখন সেকেন্ড ইয়ার উঠবো তখন পড়বো, এখন আপাতত মাথা ভারী করে লাভ নাই। আচ্ছা, এখন দেখো অনুবন্ধী কি। ধরো তুমি কি করলে, একটা অ্যাসিড নিলা, ধরো আমি নিলাম এখানে CH3COOH। আবার ধরো আমি কি করলাম, আমি ধরো আবার আরেকটা নিলাম এখানে, ধরো কি নিলাম, ধরো আমি এখানে একটা যোগ নিলাম অ্যামোনিয়া। হ্যাঁ, এখন দেখো স্যার অনুবন্ধী কি, অনুবন্ধ হচ্ছে কি জানো, যদি আমি কোনো একটা যৌগ থেকে, একটা করে হাইড্রোজেন অপসারণ করি, আমি কি করি, কোনো একটা যৌগ থেকে যদি একটা করে হাইড্রোজেন অপসারণ করি, তাহলে যে অংশটা থাকবে এটাকে বলা হবে অনুবন্ধী। যেমন আমরা পড়ছি না যে A+IB। আচ্ছা, তোমরা কি সেকেন্ড পেপারে জটিল সংখ্যা পড়ছো? প্রমি পড়ো নাই স্যার? নো স্যার, পড়ি নাই। আচ্ছা, তাইলে তো একটু সমস্যা, তাকে আমি বলি। তাহলে অনুবন্ধী মানে কি জানো, ধরো এ কে বলা হবে এই বেটার অনুবন্ধী, অর্থাৎ অনুবন্ধী একটা কনসেপ্ট, যে কনসেপ্টটা কি করে জানো, যে কনসেপ্টটা জোড়ায় জোড়ায় আসে, এরকম করে আসে, জোড়ায় জোড়ায় আসে, এবং দেখা যাবে কি তাদের মধ্যে একটা করে H প্লাসের পার্থক্য দেখা যাবে। যেমন দেখো না, CH3COOH আর CH3COO, এদের মধ্যে দেখো তো স্যার একটা করে H প্লাসের পার্থক্য না, তাহলে আমরা কি বলবো, এ কে বলবো এর অনুবন্ধী। তো কোথাও অনুবন্ধী পাওয়ার সিস্টেম কি জানো, যে তুমি সেখান থেকে একটা করে হাইড্রোজেন প্লাস সরাই ফেলো, অথবা তুমি কি করো, কোনো একটা যৌগের মধ্যে যদি হাইড্রোজেন প্লাস দাও, এটা NH4+ হবে কিনা বলো, তাইলে এই যৌগ এবং এই যৌগ হবে পরস্পরের অনুবন্ধী। তার মানে অনুবন্ধী মানে হচ্ছে কি জানো, যে এই যৌগ আর এই যৌগ, এদের মধ্যে পার্থক্য থাকবে একটা করে H প্লাসের। এরকম যদি আমরা দুইটা যৌগ পাই, তাইলে আমরা ওইটাকে একটাকে অপরটার কি বলবো, অনুবন্ধী বলবো। তখন আমরা কি বলবো, একটাকে অপরটার অনুবন্ধী বলবো। স্যার একটু লিখে নাও, আমি তোমাকে এটা আরেকবার বোঝানোর ট্রাই করব, একটু লিখে নাও। আচ্ছা, তাইলে আমি আরেকটু চেষ্টা করে ভালো করে বোঝানোর আরেকটা এক্সাম্পল দিই। ধরো তুমি আরেকটা অ্যাসিড নাও, ধরো কোনটা, ধরো HCl নিলা। এখন তুমি কি করছো, এই HCl থেকে একটা করে H প্লাস বাদ দিয়ে ফেলে, তাহলে কি পেলা, Cl মাইনাস। তাহলে কি হবে, এই HCl এবং Cl মাইনাস, আমি এদেরকে বলবো এরা হবে কি, পরস্পরের অনুবন্ধী। কি বলা হবে এদেরকে, পরস্পরের অনুবন্ধী বলা হবে। আচ্ছা, আবার ধরো একটা নিলাম, ধরো H2CO3। হ্যাঁ, আমি কি করলাম, এখান থেকে একটা করে H বিয়োগ করে ফেললাম, তাহলে কি হবে, HCO3 মাইনাস। আমি এখান থেকে একটা করে হাইড্রোজেন সরাই ফেললাম আর কি, তাহলে এ কে বলা হবে পরস্পরের অনুবন্ধী। তাহলে মোটামুটি এটা হচ্ছে অনুবন্ধীর কনসেপ্ট, যে তাদের কোন একটা যৌগ থেকে যদি আমি একটা করে H প্লাস হয় নিয়ে ফেলবো, অথবা একটা করে H প্লাস দিয়ে দেবো, তাইলে তাদেরকে বলা হবে পরস্পরের অনুবন্ধী। আচ্ছা, এখন যে জিনিসটা তোমাকে দেখাবো সেটা একটা জিনিস দেখো, যে অনুবন্ধীদের বলা হয় পরস্পরের বিপরীত। কি বললাম, অনুবন্ধীদের বলা হয় পরস্পরের বিপরীত। ভাই কথাটা বুঝেন, একটু বুঝাই বলেন তো। দেখো CH3COOH, আমি কি করলাম, এখান থেকে একটা করে H প্লাস বিয়োগ করে ফেললাম, তাহলে কি হবে, এটা CH3COO মাইনাস। স্যার বলো তো এর নাম কি, তুমি বলবা যে কে বলা হবে, অ্যাসিড বলবা। কি বলবে, একে অ্যাসিড। একে কি বলবা, একে তুমি বলবা অনুবন্ধী ক্ষার। অর্থাৎ একটা অ্যাসিডের যেটা অনুবন্ধী হবে সেটাকে বলা হবে অনুবন্ধী ক্ষার। আবার আমি যেটা বলতেছি HCl, ধরো HCl আমার কাছে আছে, আমি করলাম কি, HCl থেকে একটা করে H প্লাস নিয়ে ফেললাম। আমি কি করলাম, HCl থেকে একটা করে H প্লাস নিয়ে ফেললাম, তখন সেটা কি হবে, Cl মাইনাস। আমি তো জানি HCl কে আমরা কি বলি, অ্যাসিড বলি, তাহলে Cl মাইনাস কে আমরা কি বলবো, Cl মাইনাস কে আমরা বলবো অনুবন্ধী ক্ষার। একটু লিখে নাও স্যার, আমরা HCl কে কি বলবো, অ্যাসিড, এবং যদি একটা H প্লাস সরাই ফেলি, ওই বেটারে আমরা কি বলবো, ওই বেটারে আমরা বলবো অনুবন্ধী ক্ষার। আচ্ছা, বুঝতে পারছি কিনা বলো স্যার। এখন দেখো তো স্যার, এই Cl মাইনাসের সাথে ধরো আমার একটা সোডিয়াম বিক্রিয়া করলো, তাহলে কি হবে, NaCl। তখন দেখো স্যার, এই জিনিসটাকে আমরা কি বলতে পারি, এই জিনিসটাকে আমরা বলতে পারি
অনুবন্ধী লবণও বলে এটাকে। ঠিক সেম ভাবে যদি আমার CH3COO- এর একটা সোডিয়াম প্লাস বিক্রিয়া করে তাহলে কি হবে, CH3COO-Na, এটাকে বলা হবে অনুবন্ধী লবণ। অনুবন্ধী লবণ। আবার অনেকে কি বলে, শুধু লবণও বলে। অনেকে কি বলে, অনুবন্ধী অনুবন্ধী কিছু বলে না, জাস্ট বলে যেটা কি লবণ। তোমার ইচ্ছা, তুমি এটাকে যে কোনো কিছুই বলতে পারো, তবে অনেক বইতে অনুবন্ধী লবণ বলা আছে আজকে। হ্যাঁ, এর দূর একটু লিখে নাও স্যার। ওকে, তাহলে এখন আমরা অনুবন্ধী কনসেপ্টটা মোটামুটি বুঝে ফেলছি। তাহলে এখন আমরা চলে যাই আমাদের মেইন কথায়, যে অ্যাসিডিক বাফার জিনিসটা কি। আচ্ছা, তারও আগে অনুবন্ধী লবণ না বলে এটাকে অনেকে এভাবে বলে স্যার, সরি রেকর্ড অন হয়েছে, হ্যাঁ, অনেকে এটাকে এভাবেও বলে যে দুর্বল অ্যাসিডের, দুর্বল অ্যাসিড না বলে এটাকে বলে অনেকে, অনেকে এটাকে বলে অনুবন্ধী ক্ষারের লবণও বলে। অনুবন্ধী ক্ষারের লবণও বলে, ওই যেভাবে বলো না কেন একই বুঝায়। আচ্ছা, তাহলে ঠিক আছে, আমরা মোটামুটি প্রি কনসেপ্ট এগুলা বুঝে ফেললাম সবকিছুই ঠিকঠাক মতো। তো এখন আমরা চলে যাই আমাদের সেই অ্যাসিডিক বাফারে। দেখো স্যার, অ্যাসিডিক বাফার। তো এই অ্যাসিডিক বাফার জিনিসটা একটু বুঝাই বলি স্যার। এই বাফার দ্রবণ তৈরি করার জন্য কি লাগবে জানো? আমি যদি কোনো একটা জলীয় দ্রবণে ধর একটা দুর্বল অ্যাসিড নিলাম, কি নিলাম, একটা দুর্বল অ্যাসিড নিলাম। তো দুর্বল অ্যাসিড কি হইতে পারে, অনেকগুলো তো আমরা শিখছি কি কি, CH3COOH আছে, আবার HCOOH আছে, আবার HCN আছে, এটসেট্রা আছে আমাদের কাছে। তো আমরা এখানে পপুলারটা নিই, যে অ্যাসিটিক অ্যাসিডটা নিই। অ্যাসিটিক অ্যাসিড কি, CH3COOH। আচ্ছা, তো আমার অ্যাসিটিক বাফার তৈরি করার জন্য 1 নম্বরে লাগবে কি জানো, দুর্বল অ্যাসিড। 2 নম্বরে লাগবে কি জানো, তার অনুবন্ধী ক্ষারের লবণ। তার অনুবন্ধী ক্ষারের লবণ লাগবে। তো আসো আমরা এটার অনুবন্ধী ক্ষারটাকে বের করি। চাই দেখি তিশা আমাকে বললো তো, এই যে CH3COOH এর অনুবন্ধী ক্ষার কি হবে? CH3COO-. ইয়েস, CH3COO-, CH3COO-। আচ্ছা, এখন তো আমি অনুবন্ধী ক্ষার পেলাম যে না, এখন অনুবন্ধী ক্ষারের লবণ পেতে গেলে আমার কি করতে হবে দেখি বলো তো প্রমি। আচ্ছা, তাইলে দেখো, তো আমি জানি এখানে লবণ হওয়ার জন্য কি দরকার, একটা মাইনাস অংশ একটা প্লাস অংশ, এবং মাইনাস অংশ আসতে হবে কোত্থেকে, অ্যাসিড থেকে, আর প্লাস অংশ আসতে হবে কোত্থেকে, ক্ষার থেকে। এটা ক্ষার বলো না স্যার, ধরো আমার ক্ষার কি আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড, আবার কি আছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, আবার আছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তুমি যে কোনটা ক্ষার পিক করো, ওই ক্ষারের জাস্ট পজিটিভ অংশ, অর্থাৎ পজিটিভ অংশ মানে কি, জাস্ট ধাতু অংশটাকে জাস্ট এখানে বসায় দাও, কাট কপি পেস্ট করে দাও, এরকম শেষ। এই তো, এটা হয়ে গেল কি, এই দুর্বল অ্যাসিডের অনুবন্ধী ক্ষারের লবণ। অথবা তুমি এটাও বলতে পারো, সোডিয়াম না দিয়ে এখানে বলতে পারো কি, এখানে বলতে তুমি ক্যালসিয়াম, এরকম হইতো তখন। অথবা তুমি এখানে বলতে পারতা ম্যাগনেসিয়াম। স্যার যে কোনো একটা ক্ষার বসালেই হবে। হ্যাঁ, যে কোনো একটা ক্ষার না, যে কোনো একটা ক্ষারের ধাতব অংশ, মানে প্লাস অংশ বসাতে হবে, যে কোনো একটা ক্ষারের প্লাস অংশ বসাই দিলে হয়ে যাবে, যে কোনো ক্ষারের। এটা হচ্ছে যে কি আমার সিস্টেম, এখন বুঝতে পারছি। আচ্ছা, তো আমরা সবচেয়ে সস্তাটা নিই, মানে সস্তা না, সবচেয়ে সহজটা নিই। সহজ কি, সোডিয়াম হাইড্রোক্সাইড। আমরা কি জানি, সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার আছে। এই ক্ষারের ধাতু অংশ মানে কি, প্লাস অংশকে, এই সোডিয়াম একে আমরা কাট কপি করে এখানে পেস্ট করে দেব। তাহলে দেখো কি হয়, আমাদের আগে থেকে তো ছিল যে CH3COO, এখন এই সোডিয়ামটা এখানে বসাই দাও, তাহলে হয়ে যাবে এইটা। এই তো, তার মানে অ্যাসিডিক বাফার দ্রবণ হচ্ছে আমার এমন এক ধরনের দ্রবণ, অ্যাসিডিক বাফার হচ্ছে আমার এমন এক ধরনের দ্রবণ, যে দ্রবণে কি হবে জানো, যে দ্রবণে থাকবে আমার এই দুর্বল অ্যাসিড থাকবে, আই রিপিট, দুর্বল অ্যাসিড, এবং তার অনুবন্ধী ক্ষারের লবণ থাকবে, এবং তার কি থাকবে, অনুবন্ধী ক্ষারের লবণ থাকবে। শেষ, লিখে নাও স্যার। অর্থাৎ যদি তুমি কোনো একটা দ্রবণের মধ্যে
ধরো তুমি কোন একটা দ্রবণের মধ্যে যদি এই দুর্বল অ্যাসিড এবং তার এই অনুবন্ধী ক্ষারের লবণ দিতে পারো, এবং তুমি যদি সেখানের মধ্যে ট্রাই করো, আমি ধরো সেখানে কি করলাম 1 ফোঁটা, অথবা ধরো আমি কি করলাম 2 ফোঁটা HCl দেওয়ার ট্রাই করলাম, দেখা যাবে কি জানো, এর পিএইচ আগেও যেমন ছিল, পিএইচ পরেও পরেও কি থাকবে, সেম থাকবে। তাহলে এটাই হচ্ছে আমার অ্যাসিডিক বাফার। বুঝতে পারছে কিনা বলো? অ্যাসিডিক বাফার চেনার উপায় কি, একটা উইক অ্যাসিড থাকবে এবং ওই উইক অ্যাসিডের কনজুগেট মানে অনুবন্ধী ক্ষারের লবণ থাকবে। লিখে নাও স্যার, লিখে নাও সবাই। ওকে, তাইলে আমরা প্রকারভেদের মধ্যে অ্যাসিডিক বাফারটা শিখে ফেললাম। এখন আমরা দেখব ক্ষারীয় বাফার। লিখো স্যার যে ক্ষারীয় বাফার কিভাবে প্রস্তুত করা হয়। এখন আমরা দেখব ক্ষারীয় বাফার। তো ক্ষারীয় বাফার তৈরি করার জন্য কি লাগবে, 1 নম্বরে আমার লাগবে দুর্বল ক্ষার। 1 নম্বরে কি রাখবে, দুর্বল ক্ষার। সব থেকে পপুলার দুর্বল ক্ষার আমার কোনটা, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, আমার সব থেকে দুর্বল ক্ষার কি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এবং কি লাগবে, এবং লাগবে এর অনুবন্ধী অ্যাসিডের লবণ। আমার কি লাগবে, এর অনুবন্ধী অ্যাসিডের লবণ। আচ্ছা সরি, এক্সাম্পল হতে নাই, যে এর অনুবন্ধী অ্যাসিডের লবণ কি হবে, কিছুই না, অ্যামোনিয়াম অংশটা সেম থাকবে, এই OH এর পরিবর্তে একটা Cl লাগাই দেবা। এই অ্যামোনিয়ামটা প্লাস, এটা হচ্ছে কি মাইনাস। আমরা কি জানি স্যার, দেখো না, এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা প্লাস এটা মাইনাস। তুমি আগের এক্সাম্পলে কি করছিলা, দেখো স্যার তুমি আগে করছিলা কি, যেটা আমার প্লাস অংশ তারা বাদ দিয়ে দিছিলা, ঠিক সেম ভাবে কি করব আমি এখানে, এখানে প্লাস অংশ তো আমি করবো এখানে মাইনাস অংশকে বাদ দিয়ে দেব, যেহেতু ক্ষার আমি কি করব মাইনাস অংশকে বাদ দিয়ে দেব। এই মাইনাস অংশের পরিবর্তে আমি কি করব, একটা অ্যাসিড নেব HCl। আমি এই অ্যাসিডের যেটা নেগেটিভ পার্ট ওইটাকে কাট করে এখানে কি করে দেব, পেস্ট করে দেব, শেষ। এটাকে বলা হবে আমার অনুবন্ধী অ্যাসিডের লবণ। এটাকে বলা হবে অনুবন্ধী অ্যাসিডের লবণ। অর্থাৎ কোনো একটা দ্রবণের মধ্যে যদি আমার অ্যামোনিয়াম ক্লোরাইড আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মিক্সচার থাকে, তাহলে সেটাকে আমরা বলবো ক্ষারীয় বাফার। লিখে নাও স্যার, ওটাকে আমরা কি বলবো, ক্ষারীয় বাফার বলবো। ওকে শেষ। এখন তাহলে হচ্ছে যে কি আমাদের লাস্টের যে প্রকারভেদটা আছে সল্ট বাফার, সরি, এখন যেটা আছে আমাদের সেটা আমরা এখন দেখবো, সেটা হচ্ছে যে কি লবণ বাফার। স্যার তুমি খেয়াল করে দেখো, আমার আগের বাফার দ্রবণে কিন্তু দুইটা দুইটা করে কি লাগছে, এলিমেন্ট লাগছে, যে একটা হচ্ছে যে কি দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষার, একটা তার কি কনজুগেট পার্ট। এখানেও সেম, একটা দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষার, একটা কি তার অনুবন্ধী পার্ট, দুইটা করে লাগছে। কিন্তু আমাদের যেটা এখানে আমরা স্টাডি করব লবণ বাফার, সেখানে জাস্ট একটা করে থাকবে। সে একটা করে কি, সেই যে লবণটা থাকবে ওই লবণটা কিরকম থাকবে জানো, সে লবণটা হবে আমার দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষারের সমন্বয়ে তৈরি, দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষারের সমন্বয়ে তৈরি। দেখো কিরকম, আমি একটা এক্সাম্পল দেখাই। ধরো CH3COOH প্লাস ধরো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা কি আমার দুর্বল অ্যাসিড, এটা কি দুর্বল ক্ষার। তাহলে যদি এদেরকে আমি বিক্রিয়া করাই, তাহলে কি তৈরি হবে বলতো স্যার, এটা মাইনাস, এটা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস, জাস্ট কিছুই না, তুমি প্লাস আর মাইনাস রিঅ্যারেঞ্জ করো। এখানে H আর OH এরা বিক্রিয়া করে কি তৈরি করবে, পানি, প্লাস এখানে বাকিটুকু অংশ কি হবে, CH3COONH4। এই যে লবণ যেটা আছে, এই লবণটার মধ্যে কি আছে, এই লবণটার মধ্যে আমার দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষারের কি আছে, মিক্সচার আছে কিনা বলো, দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষারের মিক্সচার আছে কিনা বলো। এই লবণটা, এই লবণটাকে যখন আমি জলীয় দ্রবণে নিয়ে যাব, CH3COONH4, এটাকে যখন আমি জলীয় দ্রবণে নিয়ে যাব, তখন এটা কাজ করবে বাফারের মতো। ইয়েস, তখন এটা কাজ করবে কিসের মতো, বাফারের মতো। লিখে নাও স্যার।
আচ্ছা, আবার অনেকে জিজ্ঞেস করবে যে ভাই এই জিনিসটার নাম কি, এটার নামও লিখে নাও, এটাকে বলা হবে অ্যামোনিয়াম এসিটেট। তাহলে আমাদের মোটামুটি বাফার দ্রবণ চেনা শেষ। তো এইগুলো থাকলে আমার বাফার হয়। তো পরীক্ষার মধ্যে মাঝে মাঝে এই বাফার দ্রবণ থেকে কিছু কোয়েশ্চেন আসে। দাঁড়াও, পরীক্ষার মধ্যে বাফার তো কিছু কোয়েশ্চেন লিখো স্যার, কিছু কোয়েশ্চেন, আমরা কিছু কোয়েশ্চেন পড়ব, কিছু কোয়েশ্চেন। আমরা কি করব, এই যে যেগুলো পড়ছি এখন এখান থেকে আমরা কি করব, বাফার দ্রবণের বাফার দ্রবণ হবে কি হবে না ওইরকম একটা কোয়েশ্চেন আমরা করব। যে আমরা জানি বাফার দ্রবণ তৈরি হওয়ার শর্ত কয়টা, তিনটা শর্ত, হয় অ্যাসিডিক বাফার, ক্ষারীয় বাফার, না হয় লবণ বাফার। এর মধ্যে অ্যাসিডিক বাফার হওয়ার শর্ত কি, অ্যাসিডিক বাফার হওয়ার শর্ত হচ্ছে মাস্ট বি দুর্বল অ্যাসিড থাকতে হবে এবং ওই দুর্বল অ্যাসিডের কনজুগেট ক্ষার থাকতে হবে, মানে সরি দুর্বল অ্যাসিডের কনজুগেট ক্ষারের লবণ থাকতে হবে। এরপরে চলে আসি আমরা আমাদের বাফার, যেটা হচ্ছে যে কি আমার ক্ষারীয় বাফার। ক্ষারীয় বাফারের শর্তটা কি, সেখানে হচ্ছে যে কি আমার দুর্বল ক্ষার থাকতে হবে এবং তার অনুবন্ধী থাকতে হবে। আরেকটা হচ্ছে যে কি আমার লবণ বাফার। এই লবণ বাফার হওয়ার জন্য যে লবণটা থাকবে সেই লবণটা মাস্ট বি দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষারের বিক্রিয়ার ফলে আসতেই হবে স্যার। এই টাইপের লবণ থাকলে এবং এই লবণটা জলীয় দ্রবণে গেলে, একটু মাথায় রাখবা স্যার, এটা কিন্তু এমনি এমনি কাজ করবে না, এটা কিন্তু জলীয় দ্রবণে গেলেই বাফার হিসেবে কাজ করবে। আচ্ছা, তাহলে এখন আমরা যে জিনিসটা করবো, কিছু কোয়েশ্চেন আমরা প্র্যাকটিস করব। কোয়েশ্চেনগুলো লিখো স্যার, কোয়েশ্চেনটা লিখো। নিচের নিচের কোন কোন দ্রবণ, নিচের কোন কোন দ্রবণ বাফার হিসেবে কাজ করবে, অথবা নিচের কোনটি বাফার দ্রবণ, অথবা নিচের কোনটি অথবা নিচের কোনটি বাফার দ্রবণ। নিচের কোনটি বাফার দ্রবণ। আসো কয়েকটা কেস লিখি। এ নাম্বার দিয়ে লিখো CH3COOH, সুতরাং CH3COOH প্লাস CH3COOK, এটা হচ্ছে 0.1 মোলার 20 ml, এটা হচ্ছে 0.1 মোলার 10 ml। এরপর অপশন বি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্লাস তোমার CH3COOH, এটা আছে কত, এটা হচ্ছে যে কি 2 মোল, এটা হচ্ছে যে 2 মোল। এরপর অপশন সি লিখো, দাঁড়াও কপি করে, আচ্ছা এরপর অপশন সি দিয়ে লিখো আবার সেম টু সেম, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্লাস CH3COOH, এটা হচ্ছে 2 মোল, এটা হচ্ছে 1 মোল। এর অপশন ডি দিয়ে লিখো CH3COOH প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে যে কত মোল, এটা হচ্ছে যে কি 2 মোল, এটা হচ্ছে যে কি 1 মোল। ABCD, এরপরে ই, আবার সেম টু সেম CH3COOH প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে যে এটা হচ্ছে 1 মোল, এটা হচ্ছে যে কি আবার 1 মোল। এরপরে লাস্ট এখানে আছে আমার CH3COOH NaOH, এটা হচ্ছে 1 মোল, এটা হচ্ছে 3 মোল। ওকে, তো মোটামুটি এগুলা প্র্যাকটিস করলে হয়ে যাবে। এটা EF, এই 5-6টা আমরা দেখি। আচ্ছা, এইটুকু লেখা আছে প্রশ্ন স্যার, একটু দেখো তো। আচ্ছা তাহলে আসো আমরা এটা প্রবলেম সলভ করা শুরু করি। দেখো স্যার, এটার প্রবলেম থাকলে আমরা কিভাবে আনসারটা করব।
তো দেখো এখানে বলা হচ্ছে কি যে নিচের কোন দ্রবণটা বাফার দ্রবণ হিসেবে কাজ করবে। দেখো স্যার এখানে একটা কি আছে, এখানে একটা সরি দেখতেছো এখানে একটা অ্যাসিড আছে এবং এখানে কি আছে তার একটা কনজুগেট ক্ষারের লবণ আছে কিনা বলো। তাহলে বুঝতে পারতেছি আপাতত চেহারা দেখে মনে হচ্ছে এটা কি, এটা হচ্ছে যে কি বলতেছে অ্যাসিড বাফার মনে হচ্ছে। এখন দেখি তো যে 0.1 মোলার 20 ml 0.1 মোলার 10 ml মানে হচ্ছে যে কি এখানে এদের গুণ করলে আমরা কি পাবো, গুণ করলে এখানে মোল সংখ্যা পাবো। মোল সংখ্যা মানে কি, ধরো এটা কত মোল হবে, এটা হবে যে কি 2 মোল, এটা হবে যে কত মোল, এটাও ধরো হচ্ছে যে কি এটা হবে 1 মোল, এটা হবে ধরো কথার কথা 1 মোল। হ্যাঁ 1 মোল না মানে 2 মিলিমোল 1 মিলিমোল, জাস্ট একটা অ্যামাউন্ট দিছে আর কি। হ্যাঁ তো এটা অ্যাসিডিক বাফার, তার মানে এটা একটা কি হবে, এটা একটা বাফার হবে। 1 নাম্বার আনসার ওকে। এখন দেখো 2 নাম্বারে কি বলতেছে যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর অ্যাসিটিক অ্যাসিড, ওমা এরা কেমনে বাফার হয়। অ্যাকচুয়ালি আমার কি করতে হবে জানো, এদের বিক্রিয়া করার ফলে যে বিক্রিয়াটা হয় একটু দেখাইতে হবে। তো আমি জানি এদের বিক্রিয়ার ফলে কি তৈরি হয়, আমরা আজকের ক্লাসের শুরুতে দেখলাম যে এদের বিক্রিয়ার ফলে তৈরি হয় আমার অ্যামোনিয়াম অ্যাসিটেট CH3COONH4, অ্যামোনিয়াম অ্যাসিটেট প্লাস পানি। আচ্ছা তো পানি উৎপন্ন হোক না হোক এটা আমার কোনো কাজে আসবে না, তো আমরা যে সেটা দেখি। এখন দেখো তো স্যার আমি জানি, দেখো এখানকার 1 মোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর 1 মোল অ্যাসিড বিক্রিয়া করে তৈরি করবে কত মোল, এখানের 1 মোল, তাহলে 2 মোল ক্ষার এবং 2 মোল অ্যাসিড বিক্রিয়া করে কি তৈরি করবে, 2 মোল লবণ অ্যামোনিয়াম অ্যাসিটেট। এটা বুঝতে পারছে কিনা বলো স্যার। ওকে ডান। তাহলে যেহেতু এখানে আমরা 2 মূল কি পাচ্ছি, দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষারের লবণ পাচ্ছি, তাহলে এই জিনিসটাও কি হবে, এই জিনিসটা একটা বাফার হবে। লিখে রাখো বাফার বাফার। ওকে এরপরে দেখো সি নাম্বারে কি বলতেছে, আবারও সেম টু সেম কোয়েশ্চেন, কিন্তু এখন এখানে কোয়ান্টিটি ডিফারেন্ট। তো আমরা তার আগে এখানে আবারও আগের মতো রিঅ্যাকশনটা কমপ্লিট করে ফেলি। এখানে আমরা কি করে ফেলি, রিঅ্যাকশনটা কমপ্লিট করে ফেলি। আচ্ছা তাহলে রিঅ্যাকশন কি হবে, এখানে উইক অ্যাসিড উইক বেস বিক্রিয়া করলে অ্যামোনিয়াম অ্যাসিটেট CH3COONH4। আচ্ছা তার দেখো তো বিক্রিয়ার মূলনীতি কি বলে, মূলনীতি বলে 1 মোল অ্যাসিড এবং 1 মোল ক্ষার বিক্রিয়া করে 1 মোল লবণ তৈরি হবে। তাই রে এখানে কিন্তু স্যার দেখো 1 মোল আমার অ্যাসিড আছে কিন্তু 2 মোল ক্ষার, তো এই 1 মোল অ্যাসিড কি করবে, এখান থেকে 1 মোল ক্ষারকে কি করে ফেলবে, বিক্রিয়া করে ফেলবে। তাহলে দেখো তো বিক্রিয়া যদি করে ফেলে অ্যাসিডও শেষ হয়ে যাবে 1 মোল, ক্ষারও শেষ হয়ে যাবে কত মোল, 1 মোল। তাহলে ক্ষার অবশিষ্ট থাকবে কত, দাঁড়াও এটা একটু সুন্দর করে তোমার বোঝানোর ট্রাই করি, এটা একটু সুন্দর করে বোঝানোর ট্রাই করি, নাহলে আবার তালগুল পাকায় ফেলবা। দেখো শুরুতে কি আছে, শুরুতে এই বেটা আছে 2 মূল, এটা আছে 1 মূল, এটা কিন্তু তখনও নাই শুরুতে। কিন্তু তুমি বলো তো স্যার বিক্রিয়া যদি করে, বিক্রিয়া করলে দেখো তো স্যার প্রত্যেকে এরা 1 মূল করে করে বিক্রিয়া করবে না, এরা কিন্তু 1 মূল করে করে বিক্রিয়া করে 1 মূল কি তৈরি করবে, লবণ তৈরি করবে। তাহলে অবশিষ্ট আছে কত বলো তো স্যার, অবশিষ্ট আছে কত, 2 থেকে 1 বিয়োগ করলে কত 1, 1 থেকে 1 বিয়োগ করলে কত 0, আর আছে কত এখানে 1। তার মানে আমি এখানে এমন এক ধরনের দ্রবণ প্রস্তুত করতেছি যেই দ্রবণের মধ্যে সরি আমি এখন এমন এক ধরনের দ্রবণ প্রস্তুত করতেছি যেই দ্রবণের মধ্যে আমার কি আছে, যে দ্রবণের মধ্যে আমার লবণও আছে এবং যে দ্রবণের মধ্যে আমার কি আছে, ক্ষারও আছে। স্যার এরকম কোনো কি লবণ আমরা পড়ছি, মানে এরকম কোনো কি আমরা দ্রবণ পড়ছি যেখানে হচ্ছে যে কি আমার দুর্বল কি আছে, যেখানে আমার দুর্বল ক্ষার আছে এবং তার কি এখানে তার কনজুগেট কি থাকতে হবে স্যার, তার কনজুগেট লবণ থাকতে হবে না, এখানে কি স্যার তার কনজুগেট লবণ আছে, নাই। তাহলে এটা কি স্যার বাফার হবে কিনা বল একটু করে, স্যার এটা কি কোনো বাফার হবে কিনা বলো। স্যার হবে। হবে না স্যার, যদি আমার শুধু লবণ থাকতো অনলি সল্ট, অনলি সল্ট এটা থাকলে দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষারের অনলি সল্ট থাকলে ইয়েস তাহলে সে বাফার হতো, যেটা আমরা একটু আগের প্রবলেমে করছি। দেখো না এখানে আমরা কি জানি 1 মূলের সাথে 1 মূল বিক্রিয়া করে 1 মূল কি তৈরি করবে লবণ, তাহলে 2 মূলের সাথে 2 মূল বিক্রিয়া করলে সব শেষ হয়ে যাচ্ছে না স্যার, এরা সবাই শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এটা তোমাকে আমি ডিটেলসে দেখাই না দেখে ভালো করে হয়তো বুঝো নাই, আমার দ্রবণে শুধুমাত্র অনলি সল্টকে থাকতে হবে, যদি সেখানে আমার
কোনো মতে আমার দুর্বল কি থাকে, দুর্বল অ্যাসিড বা ক্ষার কেউ থেকে যায়, তাহলে সেটা কিন্তু কি হবে না, বাফার হবে না। স্যার বুঝতে পারছো কিনা বল একটু করে। আরেকবার বলেন। আচ্ছা তাহলে আমি তাইলে আগের এক্সাম্পলটাই একটু সুন্দর করে বোঝানোর ট্রাই করি। তারও প্রশ্নের সব কাইটা মিটা দিই। সরি, এটা একটু উপরে তুলি। আচ্ছা, আমি এই প্রবলেম প্রথমটা একটু ডিটেলসে বলতেছি, দেখো। আচ্ছা, শুরু থেকে একটু খেয়াল করে দেখো স্যার। আচ্ছা, প্রথমত আমি বিক্রিয়াটা করাই ফেললাম, সবকিছু ঠিকঠাক মতো আছে। বিক্রিয়াটা একবার করাই, তার এখানে কি উৎপন্ন হবে, অ্যামোনিয়াম এসিটেট CH3 COO NH4। আচ্ছা, তো একটু ব্যালেন্স করলাম আর কি, 1 1 দিয়ে, দেওয়া না দেওয়া সেম। স্যার দেখো তো, আমার শুরুতে আদিতে এরা কত ছিল, এই বেটা ছিল 2 মূল, এই বেটা ছিল 2 মূল, এ তখন উৎপন্ন হয় নাই। এখন বলো স্যার বিক্রিয়া করবে কত মূল। আমি এখান থেকে দেখতেছি যে 1 মূল অ্যাসিডের সাথে 1 মূল কি বিক্রিয়া করবে, ক্ষার। অর্থাৎ এখান থেকে কত হয়ে যাবে স্যার, 1 মূলের থেকে 1 মূল যদি বিক্রিয়া করে, এখানে আছে কত মূল বলো স্যার, 2 মূল। তাহলে 1 মূলের সাথে যদি 1 মূল বিক্রিয়া করে, 2 মূলের সাথে কত মূল বিক্রিয়া করবে, 2 মূল বিক্রিয়া করবে কিনা বলো। এটা বুঝতে পারছো কিনা বলো একটু করে। আচ্ছা, তাহলে 2 মূলের সাথে 2 মূল বিক্রিয়া করে কি তৈরি করবে, 2 মূল লবণ তৈরি করবে। এখন এক কাজ করো, যোগ বিয়োগ করো, ওই আগের মতো আর কি। আমরা করতাম কি, শুরুতে, সামনে, অবশিষ্ট। এখন দেখো স্যার আবার অবশিষ্ট আছে কত, দেখতেছি অবশিষ্ট কেউ নাই, কেউ নাই, শুধুমাত্র অনলি কে আছে, অনলি লবণ আছে, অনলি লবণ আছে। তো কেমন লবণ, উইক অ্যাসিড আর উইক বেসের লবণ, WaWbl লবণ, এইটা। তাইলে এটা কি হবে, ইয়েস, এটা কি হবে, এটা বাফার হবে। তার মানে বাফার হওয়ার শর্ত কি, এটা স্যার আমার একটা সল্ট বাফার হয়েছে কিন্তু। দেখো আমি তোমাকে বলছি না স্যার লবণ বাফার, সল্ট বাফার কখন হবে, যখন আমার অনলি কি থাকবে, অনলি ওই লবণটা থাকবে, ওই লবণ ছাড়া কেউ থাকবে না, সাথে পানি আর কি, পানি তো এমনি তো ফ্রিতে থাকে। এটাই বলতেছে স্যার তোমাকে, অনলি লবণ থাকবে। এটা হলো আমার বি নাম্বারের জন্য। কিন্তু স্যার দেখো আমার সি নাম্বারে কি হয়েছে, সি নাম্বারটা আমি আরেকবার বুঝাই, দাঁড়াও একটা স্লাইড কপি করি। বি নাম্বারের এই জিনিসটা, আচ্ছা দেখো, তো আমার সি নাম্বারে যে জিনিসটা করছিলাম, আমি কি করছিলাম, এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে কি অ্যাসিটিক অ্যাসিড CH3 COOH, এরা বিক্রিয়া করে কি তৈরি করছিল, আবারও আগের মতো বিক্রিয়া করে তৈরি করছিল CH3 COONH4। আচ্ছা, তো একটু সমতা করি, 1 1 1। কিন্তু এখন দেখো স্যার আদিতে এ আছে 2 মূল, এ আছে 1 মূল, এ কিন্তু নাই। এখন বলো স্যার বিক্রিয়া কিভাবে করবে, স্যার বলো তো, আমি তো জানি 1 মূলের সাথে কত মূল বিক্রিয়া করে, 1 মূল। 2 মূলের সাথে কত মূল করবে, 2 মূল। স্যার এখানে বলো তো সবচেয়ে ছোট সংখ্যা কে, স্যার 1 না, তাহলে বলতে পারি এখানে 1 মূলের সাথে কত মূল বিক্রিয়া করবে, 1 মূল করবে কিনা বলো। এটা বুঝতে পারছো না একটু করে বলো, এটা বুঝতে পারছো না একটু করে বলো। ওকে, তাহলে 1 মূলের সাথে যদি 1 মূল বিক্রিয়া করে, বাকিটা একদম সহজ। এখন তুমি কি করে দাও, এখানে যোগ বিয়োগ করে দেবা। তো একটু সুন্দর করে সাজায় লিখি যে 1 মূলের সাথে বিক্রিয়া করলে এখানে 1 মূল কি তৈরি হবে, আমার লবণ তৈরি হবে। তাহলে সুন্দর করে এখানে বিক্রিয়া করে দাও, 2 থেকে 1 বিয়োগ করলে কত, 1। 1 মূল কি আছে, 1 মূল আছে আমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, 1 থেকে 1 বিয়োগ করলে কত, 0। এখানে কত হচ্ছে 1। 1 মূল কি আছে, CH3 COONH4 আছে। কিন্তু আমি জানি সল্ট বাফারে কি থাকে, আমি জানি সল্ট বাফারে অনলি সল্টকে থাকতে হবে, কাকে থাকতে হবে, অনলি সল্টকে। কিন্তু এখানে আফসোস, এখানে আমার বিক্রিয়ার মধ্যে আমি মোল সংখ্যাগুলোকে এমন ভাবে সেট করলাম যে এখানে কি থেকে যাচ্ছে, সল্টের সাথে একটা কি থেকে যাচ্ছে, একটা ক্ষার থেকে যাচ্ছে স্যার। তাহলে সল্ট এবং ক্ষার যুক্ত করলে কোনো কি বাফার হয়, আরে বলো না, কোনো বাফার কি পড়ছে আমরা এই পর্যন্ত এরকম ক্যাটাগরি, যেখানে আমরা দুর্বল এসিড দুর্বল ক্ষারের লবণের সাথে একটা ক্ষার পাইছি, এরকম কোনো বাফারের কোনো ক্যাটাগরি আমরা পড়ছি আজ পর্যন্ত, দেখো তো স্যার।
লবণ বাফার? নো স্যার। হ্যাঁ, তাহলে এটা কোনো বাফারের মধ্যেই হবে না। তাহলে কি হবে? আমার সিটা কি হবে? সিটা হবে নট বাফার। লিখে নাও স্যার। তাহলে আমার এখানে সিতে কি হবে? এ সি, এটা কি হবে? এটা বাফার হবে না। লিখে রাখো, এটা বাফার হবে না। লিখে রাখো স্যার। এই প্রশ্ন যেগুলো করতেছি স্যার, এগুলো কিন্তু পরীক্ষার মধ্যে আসে। স্যার লেখা হয়েছে? ওকে, তাহলে এ বি সি, আচ্ছা সিটাও মুছে ফেলি এটা ভালো করে। আচ্ছা, তাহলে এখন আমরা ডি নাম্বার থেকে কন্টিনিউ করি। এখন বলতেছে কি ডি নাম্বারটা বাফার হবে কি হবে না, একটু বোঝার ট্রাই করি। তাহলে কাজ করি, এটারও আবারও বিক্রিয়া করাই দিই। এখানে আমার কি আছে? দুর্বল অ্যাসিড। এখানে আমার কি আছে? সবল ক্ষার। দেখো, এটা কিন্তু উইক অ্যাসিড, আর এটা হচ্ছে কি স্ট্রং বেস বা শক্তিশালী ক্ষার। তাহলে এদের বিক্রিয়া করালে কি হবে? সুন্দর মতো অ্যাসিড ক্ষার বিক্রিয়া করায় CH3 COO Na। এই তো আমরা পেয়ে গেলাম আমাদের কি, এটা হইলো দুর্বল অ্যাসিড, এটা হইলো কি তার কনজুগেট লবণ, তার অনুবন্ধী লবণ পেয়ে গেলাম কিনা বলো। আচ্ছা, তো আমরা আবার আগে থেকে অ্যানালাইসিস করি, যে শুরু থেকে, যে শুরুতে কি আছে? শুরুতে এটা আছে 2 মোল, এটা আছে 1 মোল, এটা আছে কত? 0 মোল। এখন বলো স্যার বিক্রিয়াতে, এখন বিক্রিয়াটা আমরা করি। বলো স্যার, আমরা জানি এটাকে যদি সমতা করি এরকম হবে আনসার। হ্যাঁ, 1 1 1। স্যার আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে কার সাথে? 1 মোল অ্যাসিডের সাথে, এবং 1 মোল বিক্রিয়া করে তারা কি তৈরি করবে? 1 মোল লবণ তৈরি করবে। আচ্ছা, তাহলে এখান থেকে বলো তো, তাহলে 1 মোল যদি বিক্রিয়া করে, এখান থেকে কত মোল চলে যাবে? 1 মোল চলে যাবে। এখান থেকে কত মোল চলে যাবে? 1 মোল চলে যাবে, এবং উৎপন্ন হবে কত মোল? 1 মোল। তাহলে আবারও এখানে কি করে ফেলো? আবারও এখানে যোগ বিয়োগ করে ফেলো। যোগ বিয়োগ করলে কি থাকতেছে? 2 থেকে 1 বিয়োগ করলে কি থাকতেছে? 1। 1 মোল কি থাকতেছে? 1 মোল অ্যাসিড থাকতেছে। 1 এর থেকে 1 বিয়োগ করলে কত? 0। আর এখানে থাকতেছে কি? এখানে থাকতেছে 1 মোল CH3 COO Na। আচ্ছা, তার মানে এই বিক্রিয়ার ফলে আমার দ্রবণে কি কি আছে? আমার দ্রবণে এই দুইটা জিনিস আছে। কি কি? 1 মোল অ্যাসিড আছে, এবং দ্রবণে 1 মোল ওই অ্যাসিডের কনজুগেট বা অনুবন্ধী লবণ আছে। স্যার বলো তো, এটা কি এখন বাফার হিসেবে কাজ করবে কি করবে না? করবে না। এ বাবারে, কে বলছে করবে না? এটা করবে তো, কারণ দেখো না, তুমি অ্যাসিডিক বাফারের সংজ্ঞা কি পড়ছো স্যার? একটু করে দেখো। এই দেখো স্যার, কোনো একটা দ্রবণ অ্যাসিডিক বাফার হওয়ার জন্য সেখানে বিক্রিয়া টিক্রিয়া সব শেষ করার পর এই দুইটা জিনিসকে মাস্ট থাকতে হবে। অর্থাৎ একটা দ্রবণে তুমি ধরো অনেক কিছু বিক্রিয়া করলা, বিক্রিয়া করাই ধরো সেখানে লাস্টলি এই দুইটা স্পিসিস বা এই দুইটা যৌগ বেঁচে গেল, তাইলে সেটা কাজ করবে অ্যাসিডিক বাফারের মতো। দেখো তো স্যার, অ্যাসিডিক বাফার হওয়ার জন্য কিন্তু আমার অ্যাসিডকে লাগবে এবং তার অনুবন্ধী লবণকে লাগবে। এখন দেখো তো স্যার, আমি যেভাবে ম্যাথ করছি, ম্যাথ করার পর দেখো তো স্যার, কে থাকতেছে? 1 মোল অ্যাসিড থাকতেছে না? 1 মোল অ্যাসিড থাকতেছে না? আর 1 মোল কি থাকতেছে? তার লবণ থাকতেছে কিনা বলো? এটুকু কি বুঝতে পারছি? জি স্যার। এখন বল স্যার, বাফার হবে কি হবে না? হবে। ইয়েস, এটা বাফার হবে। আচ্ছা, তাইলে স্যার দেখি তুমি আমাকে ই নাম্বারটা করে দাও। একটু বলো তো স্যার, ই নাম্বারটা কি বাফার হবে কি হবে না? একটু বলো তো আমাকে, জাস্ট আমাকে আনসারটা বলো, ই নাম্বারটা বাফার হবে কি হবে না? এটা হবে না। কেন হবে না? কারণ এখানে ক্ষার থাকবে খালি। হ্যাঁ, আমি যদি বিক্রিয়া করি থাকবে কত? এখান থেকে 1 মোল, এখান থেকে -1, এখানে +1। তাহলে যদি আমি যোগ বিয়োগ করি, দেখতেছি কি কোনো অ্যাসিড থাকতেছে না, ক্ষার থাকতেছে 2 মোল, এবং সাথে কি 1 মোল সল্ট। তাহলে ক্ষার যদি থাকে, এটা বাফার কেমনে হবে? তাও স্ট্রং ক্ষার, এটা বাফার হওয়ার কোনো চান্সই নাই। সাবাস। তো স্যার এই ধরনের প্রবলেমগুলো স্যার বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা স্যার কেমন হয় জানো? কিছু ভ্যালু দিয়ে আসে। দেখো, এই যে ধরো আমি এখানে লিখলাম যে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হচ্ছে কত? CH3 COOH, এখানে হচ্ছে কত? ধরো দেওয়া আছে যে CH3 COONA। তো বলা থাকবে কি জানো? এটা হচ্ছে কত? এটা হচ্ছে 200 ml, এটা হচ্ছে কত? 0.1 মোলার,
তারপর এখানে বলা হচ্ছে কত, এটা হচ্ছে 300 ml, এটা হচ্ছে কত 0.1 মোলার। বলবে যে কি এরকম যদি হয় তাহলে বলো তো দ্রবণটা বাফার হবে কিনা। এখন তুমি বলতে পারো ভাই প্রিন্স ভাই তো সবগুলো ম্যাথ করেছে এখানে মূল সংখ্যা দিয়ে, কিন্তু দেখি যে কি এখন ম্যাথ দিয়ে দিছে ml আর কি ঘনমাত্রা মোলার দিয়ে। তাহলে কি করতে হবে, কিছুই না, আমরা জানি মোল সংখ্যা সমান কি, মনে করে দেখো না, আমরা জানি মোল সংখ্যা সমান কি ঘনমাত্রা ইনটু আয়তন, এটা পড়ছি না 9 10-এ। তো তুমি কি করবা, এই দুটো গুণ করে ফেলবা, গুণ করলে মূল সংখ্যা পাবা। তাহলে 20 গুণ 0.1 মোলার, তাহলে গুণ করলে কত পাবো 20, এটা 20 আসবে, এটা গুণ করলে কত আসবে 30, একে তো সেটা 30 আসবে। তাহলে এখন তুমি বলো স্যার, এখন তুমি বলো যে এখানে বাফার হবে কি হবে না। তুমি দেখতেছো এখানে ক্ষারের থেকে অ্যাসিডের কি সংখ্যা বেশি, মোল সংখ্যা বেশি, তাহলে এখানে কি হবে, এখান থেকে -20, এখান থেকে -20, এখানে কত কত +20, তো যোগ বিয়োগ করলে দেখবা এখানে থাকতেছে কত +10, এখানে কত +20, মানে অ্যাসিডও থাকতেছে লবণও থাকতেছে, তাহলে এটা কি হবে বাফার হবে। তো একটা শর্টকাট তোমাকে বলে দিই, একটা শর্টকাট বলে দিই, শর্টকাট হচ্ছে কি চেক করতে হবে কি অ্যাসিড সব সময় গ্রেটার দেন কি ক্ষার কিনা, চেক মোল সংখ্যা, চেক মোল সংখ্যা কি করতে হবে, অ্যাসিডকে সবসময় ক্ষারের চেয়ে বড় হইতে হবে, ইভেন সমানও হওয়া যাবে না, সমানও হওয়া যাবে না, কি ইভেন কি হতে পারবে না, সমানও হতে পারবে না, ইভেন সমানও হতে পারবে না। লিখে নাও স্যার শর্টকাট, যে সবসময় চেক করতে হবে যদি অ্যাসিডিক বাফার হয় অ্যাসিড এবং ক্ষারের থেকে অ্যাসিডের ভ্যালুটা বেশি কিনা, তাও কিসে মোল সংখ্যায়। শেষ স্যার, লেখা হলে একটু করে বলিও। তাহলে স্যার আমাদের ক্লাস এখানেই শেষ আজকে।